প্রিয় বন্ধুগণ, একটু কল্পনা করুন তো, আপনি এমন একটি দেশ পেলেন যেখানে ব্যাংক আছে কিন্তু টাকা নেই, কারখানা আছে কিন্তু মেশিন ভাঙা, রাস্তা আছে তবে সেতু নেই, আর মানুষ আছে কিন্তু তাদের চোখ তখনও যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন। হ্যাঁ, এটাই ছিল বাংলাদেশ, 1971 সালের বাংলাদেশ। যেই দেশে স্বাধীনতা হয়তো এসেছে, কিন্তু রাষ্ট্র তখনও টিকে থাকার জন্য সীমাহীন সংগ্রাম করছে। প্রিয় দর্শক, বাকশাল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও তার সম্ভাবনা নামে 12 পর্বের এই থটকাস্ট সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আসাদ নূর। প্রিয় বন্ধুগণ, বাকশালকে বুঝে নেওয়ার এই সুবিশাল প্রয়াসে গবেষণা, ফ্যাক্ট চেক এবং রেফারেন্স খুঁজে দিয়ে আমাদের সাহায্য করেছেন ডিরোজিও। এডিট ও পোস্ট প্রোডাকশনে রয়েছেন রৌদ্র, আর ভাবনা, পরিকল্পনা, স্ক্রিপ্ট ও নির্দেশনা দিচ্ছেন জিবরান। প্রিয় বন্ধুগণ, আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন একটি দেশ জন্ম নিল, কিন্তু সেই দেশ চালানোর জন্য প্রস্তুত কোনো ম্যানুয়াল ছিল না, যেখানে সম্ভাবনার চেয়ে সমস্যার পরিমাণ ছিল কয়েক গুণ বেশি। আর সেখান থেকেই শুরু হবে একটি প্রশ্ন: কেন বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই দ্বিতীয় বিপ্লবের কথা বলেছিলেন? প্রিয় দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীরা শুধু এদেশের মানুষকে হত্যাই করেনি, রাষ্ট্রের সকল কাঠামোকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। অনেক গবেষণায় তৎকালীন বাংলাদেশের যে চিত্র পাওয়া যায় তা বর্ণনাতীত। পাকিস্তানি বাহিনী সারা বাংলাদেশে প্রায় 43 লক্ষ বসতবাড়ি, 19,000 গ্রাম্য হাটবাজার, 3,000 অফিস ভবন, 6,000 প্রাইমারি স্কুল ও মাদ্রাসা এবং 900 কলেজ পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময় 300টি রেল সেতু ধ্বংসপ্রাপ্ত হয়, প্রায় 200 মাইল দীর্ঘ রেল লাইন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, প্রায় 3,000 বড় বড় মালবাহী নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। যুদ্ধের সময় চট্টগ্রাম ও চালনা বন্দরে মাইন পুঁতে রাখার কারণে বন্দর দুটি অকার্যকর হয়ে পড়ে। দেশের বিমানবন্দরগুলোর রানওয়ের অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল, টেলিযোগাযোগ ব্যবস্থা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত ছিল। সারা দেশে বিদ্যুৎ পোলগুলো ধ্বংস হয়ে গেছে, অধিকাংশ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, সাব স্টেশনগুলো ধ্বংসপ্রাপ্ত, এমনকি বৈদ্যুতিক তার কিংবা খুঁটি কিছুরই মজুদ পর্যন্ত ছিল না। মুক্তিযুদ্ধের 9 মাস খাদ্যশস্য উৎপাদন এমনিতেই ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছিল। উপরন্তু পাকিস্তানি সেনাবাহিনী পরাজয়ের পূর্ব মুহূর্তে সরকারি খাদ্য গোদামে মজুদ খাদ্যশস্য, শস্যবীজ, সার ও কীটনাশক ধ্বংস করে দিয়েছিল। তাছাড়া মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদররা কয়েক লক্ষ হালের বলদ ও গাভী জবাই করে মাংস খেয়ে ফেলে। যুদ্ধে মারা পড়ে অনেক গরু বাছুর। এতে হাল চাষের জন্য গবাদি পশুর তীব্র সংকট দেখা দেয়। কৃষি ব্যবস্থা ধ্বংস হয়। 1972 সালের জানুয়ারিতে 40 লক্ষ টন খাদ্য ঘাটতি হয়। এমন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু সরকারকে দেশের জনগণের পাশাপাশি 90,000 পাকিস্তানি যুদ্ধবন্দী, আটককৃত 37,000 রাজাকার আলবদরের খাদ্য সরবরাহের এক কঠিন দায়িত্ব পালন করতে হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে আশ্রয় নেওয়া প্রায় 1 কোটি শরণার্থী বাংলাদেশে ফিরে আসে। এদের মধ্যে প্রায় 43 লক্ষ ছিল সম্পূর্ণ গৃহহীন। এসব গৃহহীন দুস্থ মানুষের পুনর্বাসনের বিশাল দায়িত্বও কিন্তু নতুন সরকার অর্থাৎ বঙ্গবন্ধুর সরকারের উপরে বর্তায়। প্রিয় দর্শক, এবার আসি তৎকালীন বাংলাদেশের শিল্প আর অর্থনীতি প্রসঙ্গে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে দাঁড় করানো নতুন সরকারের জন্য ছিল প্রায় অসাধ্য কাজ। আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাংকে থাকা কাগজের নোট, প্রয়োজনীয় দলিল ও ফাইল পুড়িয়ে দেয়। সে সময় ব্যাংকগুলো হয়ে পড়ে তহবিল শূন্য। শিল্প কলকারখানাতে আমদানিযোগ্য কাঁচামালের তীব্র সংকট দেখা যায়। যুদ্ধের শেষে দেশের বড় অংশের শিল্প অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এই স্বাধীন এবং সমৃদ্ধ বাংলাদেশে বসে সেই সময়ের সংকট অনুধাবনের চেষ্টা খুব একটা সহজ হয়তো নয়। তারপরও কল্পনা করুন, প্রায় ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, বোমায় উড়িয়ে দেওয়া সেতু, বিচ্ছিন্ন রেল লাইন, একের পর এক আবাদহীন কৃষি জমি, শূন্য সরকারি কোষাগার, শূন্য খাদ্য গুদাম, আর অগুন্তি যুদ্ধপীড়িত দুস্থ মানুষ, অসুস্থ মানুষ, অভুক্ত মানুষ। অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের অর্থনীতি যেন তখনও যুদ্ধ থেকে ফেরেনি। আর এখানেই শুরু হয় সবচেয়ে কঠিন প্রশ্ন: এরকম একটা ভাঙা রাষ্ট্রকে দাঁড় করাবে কে এবং কিভাবে? 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান ফিরে আসেন স্বাধীন বাংলাদেশের মাটিতে। এক অভূতপূর্ব গণসংবর্ধনার মাধ্যমে জনগণ বরণ করে নেয় তাদের নেতাকে। নেতা ফিরলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন সামনে কতটা অন্ধকার। তাই 10ই জানুয়ারি রেসকোর্স ময়দানের ভাষণে তিনি এক ঐতিহাসিক সতর্কতা উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা ঠিক থাকো,
একতাবদ্ধ থাকো, কারো কথা শুনো না। ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো। একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম শুরু। দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার জনগণের খাবার নাই, আমার মানুষ গৃহহারা সর্বহারা, আমার মানুষ পথের ভিখারি। তোমরা আমার মানুষকে সাহায্য করো, মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই। দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই। আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো, জাতিসংঘের স্থান দাও। দিতে হবে, উপায় নাই, দিতে হবে। আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম, ভাই হিসাবে, নেতা হিসাবে নয়, প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এই দেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। একই ভাষণে তিনি প্রশাসন ও সাধারণ মানুষকে কঠোর বার্তা দিয়ে বলেছিলেন, কর্মচারীদের বলে দেওয়ার চাই, একজন ঘুষ খাবেন না, মনে রাখবেন। তখন সুযোগ ছিল, আমি ঘুষ ক্ষমা করব না। আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই। একটা মানুষকে তোমরা কিছু বলো না, অন্যায় যে করে তাকে সাজা দেবো, আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। আজ থেকে বাংলায় যেন আর চুরি ডাকাতি না হয়, বাংলায় যেন আর লুটপাট না হয়, বাংলায় যে লোকেরা আছে অন্য দেশের লোক, পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না। আজও বলছি, তোমরা বাঙালি হয়ে যাও। আর আমি আমার ভাইদের বলছি, তাদের উপরে হাত তুলো না। আমরা মানুষ, মানুষ ভালোবাসি। তবে যারা দালালি করেছে, যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের বিচার হবে এবং শাস্তি হবে। সরকারের কাছে বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন, একজনকেও ক্ষমা করা হবে না। এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন পাকিস্তানের দুঃশাসন শেষ হয়, তখন শুধু সরকার চলে যায়নি, সাথে প্রশাসনের একটা বড় অংশ কার্যত অকার্যকর হয়ে পড়ে। অনেক কর্মকর্তা পালিয়ে পাকিস্তান চলে গেছে, বেশিরভাগ অফিস অবকাঠামো ভেঙে পড়ে আছে, ফাইল নেই, তথ্য নেই, টেবিল চেয়ার কিচ্ছু নেই। অনেক জায়গায় কেন্দ্র থেকে জেলা পর্যন্ত প্রশাসন ছিল চরমভাবে বিশৃঙ্খল। মানে রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের মেশিনটা ঠিকমতো চলছে না। এটা যেমন ঠিক সেই পরিস্থিতি যখন আপনি নতুন একটা গাড়ি কিনেছেন ঠিকই, কিন্তু গাড়িতে ইঞ্জিন নেই। এখন আসি তৎকালীন রাজনীতিতে। মুক্তিযুদ্ধের সময় অনেক রাজনৈতিক শক্তি একসাথে লড়েছে, কিন্তু যুদ্ধ শেষ হতেই বাস্তবতা গেল বদলে। ক্ষমতা, আদর্শ, দেশের ভবিষ্যৎ সব কিছু নিয়ে নতুন বিতর্ক আর মতভেদ শুরু হলো। কেউ সমাজতন্ত্রের কথা বলছে, তো কেউ বলছে গণতন্ত্রের কাঠামো নিয়ে, কেউ তুলছে প্রশ্ন, কেউ আবার বলছে দেশ আগে স্থিতিশীল হোক। রাজনীতির ভাষায় একে বলে পোস্ট ওয়ার ফ্র্যাগমেন্টেশন, মানে যুদ্ধের পরে রাজনৈতিক শক্তিগুলো আবার আলাদা হয়ে যাওয়া। আর এখানেই বঙ্গবন্ধুর সামনে দাঁড়ায় আরেক বড় প্রশ্ন, দেশকে কি আগে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার দরকার, নাকি রাজনীতিকে পুরোপুরি উন্মুক্ত রেখে রাষ্ট্র গড়া উচিত? বঙ্গবন্ধুর সামনে তখন যে সকল চ্যালেঞ্জ প্রাচীরের মতো বাধা হয়ে আছে, তা না বললেই নয়। অনেক মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিলেও বিপুল পরিমাণে অস্ত্র এর পরে অনেকের কাছে রয়ে গেছিল। তাই সশস্ত্র ডাকাতি, লুটতরাজ, ছিনতাই, পরিত্যক্ত বাড়িঘর দখলের মতো সমাজ বিরোধী কর্মকাণ্ড চলতেই থাকে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে। তেলের মূল্য বৃদ্ধি পায় প্রায় 400 ভাগ, যার সরাসরি বিরূপ প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ে। প্রিয় বন্ধুগণ, ভেবে দেখুন কি ভীষণ বৈরী এক সময়। বিপদ আর দুর্যোগ যেন কোনোভাবেই সদ্য স্বাধীন বাংলাদেশের পিছু ছাড়ছে না। যুদ্ধে প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশে মরার উপর খাড়ার ঘায়ের মতো উপর্যুপরি বন্যা, খরা ইত্যাদি কারণে দেশে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়। 1968 থেকে 1970 সাল পর্যন্ত জলোচ্ছ্বাস ও বন্যায় প্রায় 11 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায় 22 লক্ষ টন ধান বিনষ্ট হয়।
চরম খাদ্য সংকটে যখন বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে, তখন বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকার প্রতিশ্রুত খাদ্য সাহায্য ইচ্ছে করেই দেরিতে পাঠায়। অবশেষে দুটি জাহাজ যখন খাদ্যশস্য নিয়ে সেই দেশ থেকে রওনা হয়, তখন দুর্ভিক্ষ দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশে। সেই অবস্থায় বাংলাদেশে রওনা হয়েও আমেরিকার দুটি জাহাজ আর আসে না। আমেরিকা জানায় শত্রুর সঙ্গে বন্ধুত্ব করেছে বাংলাদেশ। তাদের শত্রু বলে পরিচিত কিউবায় কিছু পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ, সেটি ঠিক। তাই চরম বিপর্যয়ের সময় আমেরিকা এই অতি অমানবিক কাজটি করে বসে। সেই সময় চরম খাদ্য সংকটে সোভিয়েত ইউনিয়ন হাত বাড়ায়। বঙ্গবন্ধুর সরকার সাহায্য চাইলে খাদ্য বোঝাই সোভিয়েত জাহাজ বাংলাদেশের পথে রওনা হয়। যদিও প্রয়োজনের তুলনায় ওই খাদ্যশস্য ছিল অনেক কম, তবু বিপদের দিনে সোভিয়েত ইউনিয়নের এই সাহায্য ছিল অনেক বড়। আমরা কৃতজ্ঞ সোভিয়েত ইউনিয়নের কাছে। বঙ্গবন্ধুর বিদেশ থেকে খাদ্য আমদানি করে দুর্ভিক্ষ মোকাবেলায় গৃহীত প্রচেষ্টা আন্তর্জাতিক রাজনীতির মারপেচে পড়ে বিপন্ন হয়, যার অনিবার্য ফলাফল হিসেবে 1974 সালের দুর্ভিক্ষে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনা বঙ্গবন্ধুকে ভীষণভাবে নাড়া দেয়। এর সাথে যুদ্ধ পরবর্তী ভঙ্গুর পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠল লোভী আর স্বার্থান্বেষী মানুষগুলো। ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, মজুতদারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি থেকে উদ্ভূত পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। দীর্ঘকালের শোষণ আর বঞ্চনায় নিঃশেষ হয়ে যাওয়া জনগণের ভেতর বাড়তে থাকে অস্থিরতা, অসহিষ্ণুতা, অবিশ্বাস আর অনাস্থা। পুরো দেশের মানুষ তখন চেয়ে আছে বঙ্গবন্ধুর দিকে। মনে হচ্ছে পুরো দেশের জনগণের সব সমস্যা একসাথে লিখে বঙ্গবন্ধুর হাতে দিয়ে বলা হচ্ছে, আপনি বলুন এখন কি করা উচিত। একবার ভাবুন প্রিয় বন্ধুগণ, এত কাঙ্ক্ষিত স্বাধীনতার পর পুরো দেশের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় আছে। তাদের চোখে রঙিন স্বপ্ন, স্বাধীন দেশে সব কিছু ভালো হবে। কিন্তু বঙ্গবন্ধুর সামনের বাস্তবতা তখন সম্পূর্ণ তাঁর বিপরীতে। একদিকে রাষ্ট্র পুনর্গঠনের জন্য চাপ, অন্যদিকে অর্থনৈতিক সংকট, আর তার সঙ্গে প্রায় প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক উত্তেজনা, বিরোধ, দুর্নীতি, ষড়যন্ত্র। এরকম সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত। তখন কিছু সিদ্ধান্ত জনপ্রিয় হয়, আবার কিছু সিদ্ধান্ত হয় সমালোচিত। ইতিহাস বলে প্রায় সকল নতুন রাষ্ট্রই এই সময়টা পার করে, অর্থাৎ সংকটের সময়। বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না। প্রিয় বন্ধুগণ, এই এত সব অভাব, সমস্যা আর বাধার সাথে সাথে বঙ্গবন্ধুকে সে সময় দেশের ভেতরে সহ্য করতে হয়েছে প্রকাশ্য আর অপ্রকাশ্য নানাবিধ শত্রুতা আর ষড়যন্ত্র। স্বাধীনতার পর মাওলানা ভাসানী প্রকাশ শুরু করলেন সাপ্তাহিক হক কথা। এই পত্রিকা ভরা থাকতো ভারত আর আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার আর অতিরঞ্জন। মাওলানা ভাসানী চীনপন্থীদের সাথে সংগতি ঘোষণা করলেন এবং তিনি একটি স্বাধীন পূর্ববঙ্গ প্রতিষ্ঠা করার ঘোষণা দিলেন, যেখানে উড়বে নতুন জাতীয় পতাকা। এক পর্যায়ে জুলফিকার আলী ভুট্টো ভাসানীর কাছে এক বিশেষ দূত পাঠিয়ে অনুরোধ করলেন মুসলিম বাংলা গঠন করার জন্য। মাওলানা ভাসানী গঠন করলেন হুকুমতে রব্বানি। জনসভায় বলতে থাকলেন, মুসলিম বাংলার জন্য যারা কাজ করছে তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহর রহমতে তারা জয়যুক্ত হবে। পাশাপাশি সংবিধানের 4 মূলনীতি অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত শাসনতন্ত্র বাতিলের দাবি তুলে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অবশ্যই কোরআন ও হাদিসের ভিত্তিতেই হবে। মাওলানা ভাসানীর এসব পদক্ষেপ পক্ষান্তরে স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ করে দিয়েছিল। এদিকে আবার ষোড়শ বাহিনী হিসেবে পরিচিত এক শ্রেণীর ভুয়া মুক্তিযোদ্ধা, যাদের সঙ্গে যুক্ত হয় গুপ্ত আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা, তারা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত করে তোলে। 1972 থেকে 73 সালের সময়টাতে পাকিস্তানপন্থী জামাত ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ, পিডিপি সহ বেশিরভাগ মুসলিম ভাবাপন্ন রাজনৈতিক দল গোপনে জুলফিকার আলী ভুট্টোর প্রেসক্রিপশনে মুসলিম বাংলা কায়েমে তাদের সকল শক্তি ও তৎপরতা চালাতে শুরু করে। স্বাধীনতার পর বাম নামধারী চীনপন্থী কিছু গোপন সংগঠন, যেমন সিরাজ শিকদারের নেতৃত্বাধীন সর্বহারা পার্টি, যশোরের আব্দুল হকের পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মোহাম্মদ তোয়াহা, আলাউদ্দিন, সুখেন্দু দস্তিদার, আব্দুল মতিন, টিপু বিশ্বাস প্রমুখের নেতৃত্বাধীন বিভিন্ন কমিউনিস্ট গ্রুপ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অসমাপ্ত বিপ্লব এবং বঙ্গবন্ধুর সরকারকে রুশ ভারত কর্তৃক চাপিয়ে দেওয়া অবৈধ সরকার বলে গোপনে প্রচারণা চালাতে থাকে। এদের কেউ কেউ, যেমন আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তা স্বীকারই করতে চায়নি। এরা সংসদীয় রাজনীতিতে আদৌ বিশ্বাসী ছিল না।
সে সময়ে ভারতের পশ্চিম বাংলা জুড়ে খুবই সক্রিয় চারু মজুমদারের নকশাল বাড়ি আন্দোলনের দ্বারা তারা গভীরভাবে প্রভাবিত হয়ে দেশের অভ্যন্তরে মুক্তাঞ্চল সৃষ্টির চেষ্টা করে এবং সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের অতি উগ্র রাজনৈতিক ধারা অনুসরণ করে। গোপন তৎপরতা চালাতে থাকে, থানা পুলিশ ফাঁড়ি, বাজার ও ব্যাংক লুট, পাটের গোদামে আগুন, রেল লাইনের স্লিপার উপড়ে ফেলা, শ্রেণীশত্রু খতমের নামে মানুষ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী, সংসদ সদস্য হত্যা ইত্যাদির মাধ্যমে তারা কার্যত সরকারের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়। 1973 সালে 5 মাসেই এদের হাতে 60টি থানা আক্রান্ত ও অস্ত্র লুট হয়ে যায়। সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলার সর্বহারা পার্টির ক্যাডাররা 1972 সালের মাঝামাঝি থেকে 1973 সালের মে মাস পর্যন্ত 4925টি গুপ্ত হত্যা সংঘটিত করে। দেশ বিদেশের ষড়যন্ত্রে বিপর্যস্ত বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের মাটি যেন একটা হটবেড অব ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়ে গেছে। কি আশ্চর্য প্রিয় দর্শক, কথিত জুলাই আন্দোলনের সাথে খুব বেশি মিল পাওয়া যাচ্ছে, তাই না? এবার রাজাকার আলবদরের আদিপিতা কুখ্যাত ও শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজমের কথা আলাদা করেই বলতে হয়। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের পূর্ব মুহূর্তে সে পাকিস্তানে পালিয়ে যায়। এরপর লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তৎপরতা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ শুরু করে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যাতে সদ্য স্বাধীন বাংলাদেশকে কোনো রকম সাহায্য সহযোগিতা না করে সেজন্য গোলাম আজম সেসব দেশে প্রচারণা চালায়। এদিকে দেশজুড়ে চলতে থাকে অন্য সব গুজবের জোয়ার। এক বিরাট গুজব হয়ে ওঠে রক্ষী বাহিনীর হাতে জাসদের 30,000 কর্মী খুন হয়েছে। প্রিয় দর্শক, যদি এই সংখ্যা সত্য হিসেবে ধরেও নেওয়া হয় তাহলে জাসদ প্রতিষ্ঠার পর 2 বছরে অর্থাৎ 730 দিনে 30,000 নেতাকর্মী খুন হয়েছেন, মানে প্রতিদিন গড়ে খুন হয়েছেন 41 জন জাসদ কর্মী। কি সাংঘাতিক ঘটনা, তাই না? এরকম ঘটনা যদি সত্যি ঘটতো তাহলে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে তা নিশ্চয়ই বড় আকারে প্রকাশিত হতো। তা হয়নি। এমনকি জাসদের মুখপত্র গণকণ্ঠেও এ ধরনের খুনের কোনো হিসেব নেই। অথচ এরকম অসংখ্য মিথ্যাচার ছড়িয়ে পড়ল বাতাসে। আর বরাবরের মতোই সত্য মিথ্যার বিচার বিবেচনা না করে মজ্জাগত অভ্যাসে গুজবপ্রিয় বাঙালির অনেকেই বললেন হতেও পারে। কি প্রিয় বন্ধুগণ, বর্তমানের এই গুজবের বাংলাদেশের শুরুটা কোথায় ধরতে পেরেছেন? আবারও কি আশ্চর্য প্রিয় দর্শক, অতীতের এসব ঘটনা শুনে বিগত 2 বছরে কত ঘটনার কথাই না মনে পড়ে যাচ্ছে বলুন তো। 1974 সালের মার্চ মাস বাংলাদেশে সেই সময়ে সভা সমিতির আবরণে তীব্র মুজিব বিরোধী প্রচারণা চালানো শুরু হয়। আর এই সভা সমিতির পেছনে ছিল সাম্প্রদায়িক দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত মুসলিম লীগ ও জামাত ইসলামীর নেতারা। তাদের সঙ্গে গোপনে হাত মিলিয়েছিল খোদ আওয়ামী লীগের একটি ডানপন্থী অংশ, জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের একটি অংশ, মেজর জলিল ও আসম আব্দুর রবের নেতৃত্বে তখন অস্ত্রের সাহায্যে মুজিব সরকারকে উচ্ছেদের সংকল্প ঘোষণা করা হয়েছে। 1974 সালের মার্চ মাসে রমনা ময়দানে অনুষ্ঠিত জনসভায় মেজর জলিল ঘোষণা করলেন, পাকিস্তান থেকে যে কয়েক হাজার বাঙালি সৈন্য বাংলাদেশে ফিরে এসেছে তাদের সমর্থন তার পেছনে রয়েছে। তিনি তাদেরকে সাথে নিয়ে বর্তমান সরকারকে উচ্ছেদ করবেন। 1974 সালের 11 সেপ্টেম্বর উগ্রপন্থীরা ঘোড়াশাল সার কারখানার কন্ট্রোল রুম উড়িয়ে দেয়। সোভিয়েত রাশিয়ার অনুদানে এটি নির্মিত হয়েছিল। এতে ক্ষতি হয় বৈদেশিক মুদ্রার 150 মিলিয়ন টাকা। উৎপাদন বন্ধ থাকে প্রায় 10 মাস। উদ্বিগ্ন বঙ্গবন্ধু আইনশৃঙ্খলার চরম অবনতির সময়ে 28 ডিসেম্বর জরুরি অবস্থা জারি করলে জিনিসপত্রের দাম কমতে শুরু করে। সমাজ বিরোধীরা চলে যায় আন্ডারগ্রাউন্ডে। এখানেই শুরু হয় প্রশ্ন। এই বাস্তবতার মধ্যে একটা প্রশ্ন ধীরে ধীরে বড় হতে থাকে। যদি রাষ্ট্র এত দুর্বল হয় তাহলে কি শক্তিশালী রাজনৈতিক কাঠামো দরকার? যদি প্রশাসন এত অকার্যকর হয় তাহলে কি নতুন প্রশাসনিক মডেল দরকার? আর যদি রাজনীতি এত বিভক্ত হয় তাহলে কি জাতীয় ঐক্যের জন্য অন্য কোনো পথ দরকার? এই প্রশ্নগুলোই পরে জন্ম দেয় একটি ধারণা, একটি বড় রাজনৈতিক পরিকল্পনা, যাকে এরপরে বলা হবে দ্বিতীয় বিপ্লব। আর সেই পরিকল্পনার নাম বাকশাল। প্রিয় বন্ধুগণ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই বাকশাল শুনলে মনে করেন এটা একটা গালি, অকারণে নেওয়া একটা সিদ্ধান্ত, সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় এর পেছনে ছিল যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, তীব্র অর্থনৈতিক সংকট, নিদারুণ প্রশাসনিক ব্যর্থতা, লোভ এবং স্বার্থের রাজনৈতিক বিভাজন, আর দেশের মানুষকে দ্রুত ইতিবাচক পরিবর্তন দেখানোর এক ভয়ঙ্কর চাপ। প্রশ্ন হলো, বঙ্গবন্ধু আসলে কি করতে চেয়েছিলেন?
দ্বিতীয় বিপ্লব বলতে তিনি কি বোঝাতেন, আর বাকশাল কি সত্যিই একটি নতুন রাষ্ট্র কাঠামোর পরিকল্পনা ছিল, নাকি ছিল শুধু ক্ষমতা দখলের রাজনীতি? এই প্রশ্নের উত্তর শুরু হবে পরের পর্বে। সেখানে আমরা ঢুকব বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের ভেতরে। প্রিয় দর্শক, বাকশাল, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও তার সম্ভাবনা নামের 12 পর্বের এই থটকাস্ট সিরিজের প্রথম পর্ব থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আরও দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। বিষয় হলো বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও দ্বিতীয় বিপ্লবের ধারণা।